ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আলোচনা করব রিক্রুটমেন্টস নোটিশ নিয়ে। দেখো এখানে ইএসআই হসপিটালের জন্য এটা দিয়েছে, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো কিসের রিক্রুটমেন্ট আছে? রিক্রুটমেন্ট ফর প্যারামেডিক্যাল পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, মানে বিভিন্ন প্যারামেডিক্যাল পোস্ট এর জন্য রিক্রুটমেন্ট ছেড়েছে। তো দেখো প্রথমে এখানে কি বলেছে, ডিটেলস অফ ভ্যাকান্সিসের ডিটেলস প্রথমে দিয়ে দিয়েছে পোস্ট ক্যাটাগরি, তারপরে ইউআর এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়ে দিয়েছে, তারপরে এখানে দিয়েছে পিডাব্লিউ বিডিএস। এর মধ্যে কতগুলো ক্যাটাগরি দিয়েছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি অ্যান্ড ই। এগুলো কার মধ্যে কারা কারা পড়ছে সেগুলো নিচে দেওয়া আছে। তারপরে এক্স সার্ভিসম্যান এগুলো ক্যাটাগরি দিয়ে দিয়েছে। তো প্রথমেই দেখো কি পোস্টে রয়েছে, ডেন্টাল মেকানিক। এর জেনারেল পোস্ট রয়েছে একটা, আর এদিকে কোনোটাতেই কিন্তু নেই, তো টোটাল কিন্তু একটা সিট। তারপরে ইসিজি টেকনিশিয়ানের দেখো জেনারেলে কোনো সিট নেই, এসসিতে দুটো রয়েছে, ওবিসিতে একটা রয়েছে, টোটাল 3টে সিট রয়েছে। জুনিয়র রেডিওগ্রাফার এখানে দেখো জেনারেলে 5টে রয়েছে, এসসিতে দুটো রয়েছে, ওবিসিতে একটা রয়েছে, ইডাব্লিউএসে একটা রয়েছে, টোটাল হচ্ছে 9টা। আর এদিকে দেখো এস সার্ভিসম্যানে দুটো রয়েছে। তারপরে চলে আসছি জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, মানে এমটি ল্যাব নেবে। জেনারেলে 3জন, এসসিতে দুটো, এসটি কোনো নেই, ওবিসিতে 3জন, ইডাব্লিউএস একটা রয়েছে, টোটাল 9টা। আর ক্যাটাগরি বিতে রয়েছে দেখো 1। তো ক্যাটাগরি বিতে কারা পড়ছে নিচে আমি বলে দিচ্ছি, আগে এগুলো দেখে নাও। তারপরে দিয়েছে মেডিকেল রেকর্ড অ্যাসিস্ট্যান্ট, জেনারেলে 3টে, টোটাল সিট হচ্ছে 3টে। ওটি অ্যাসিস্ট্যান্ট জেনারেলে দুটো, আর এখানে ইডাব্লিউএসে দিয়েছে একটা, টোটাল 3টে। ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক সেম এরকম করে দিয়ে দিয়েছে, জেনারেলে 3টে আছে, এসসিতে একটা আছে, ওবিসিতে 3টে আছে, ইডাব্লিউএসে একটা আছে, টোটাল 8টা। আর এদিকে এক্স সার্ভিসম্যানে একটা আছে। তোমরা কিন্তু এই ঘরগুলো দেখে নেবে যার যেটা ক্যাটাগরি আছে। তো আমি পোস্টগুলো বলে দিচ্ছি। ওটি অ্যাসিস্ট্যান্ট টোটাল 3টে, ফার্মাসিস্ট হচ্ছে 8টে, ফার্মাসিস্ট আয়ুর্বেদা হচ্ছে একটা, ফার্মাসিস্ট হোমিওপ্যাথি হচ্ছে একটা, আর সোশ্যাল গাইড সোশ্যাল ওয়ার্ক হচ্ছে 4টা। তো আজকের ভিডিওতে এইসব পোস্ট কি করে তোমরা ফর্ম ফিল আপ করবে, কত স্যালারি, কি করে সিলেকশন হবে, সবগুলো নিয়েই আলোচনা করব। তোমরা দেখো বিস্তারিত। তো দেখো যেটা বলেছিলাম যে পিডাব্লিউডিদের যে ক্যাটাগরি রয়েছে, তো ক্যাটাগরিগুলোর ভাগ দিয়ে দিয়েছে এ বি সি ডি ই হিসেবে। তো কারা কারা পড়ছো এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে মিলিয়ে নিবে যে কারা কারা কোন ক্যাটাগরিতে রয়েছে, আর সেই ক্যাটাগরিতে সিট রয়েছে কিনা, কারা কারা মানে করতে পারবে ফর্ম ফিল আপ। তারপরে চলে যায়, এগুলো দেখছি না, এগুলো ক্যাটাগরিগুলো যাদের দরকার তারাই দেখবে, খুব এগুলো সবার দরকার হয় না। ধরো যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারাই দেখবে এগুলো ভালো করে। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ইসেনশিয়াল কোয়ালিফিকেশান, দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, আদার ইসেনশিয়াল কোয়ালিফিকেশান মানে এক্সপিরিয়েন্স ইটিসি অ্যান্ড এজ লিমিট এজ পার এক্সিটিং রিক্রুটমেন্ট রেগুলেশন ফর দ্য পোস্ট ইজ অ্যাজ আন্ডার। নিচে কিন্তু তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে, কী মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান মানে এক্সপিরিয়েন্স লাগবে, তারপরে এজ লিমিট কত থাকলে তুমি করতে পারবে, ওগুলো সব নিচে দিয়ে দেওয়া রয়েছে। 1 নম্বর ইসিজি টেকনিশিয়ান, দেখো এর পে লেভেল মানে স্যালারি বলে দিয়েছে লেভেল 4। এখানে তোমার কিন্তু 25,500 থেকে 81,100 ইনে পে ম্যাট্রিক্স তোমার স্যালারি স্কেলটা থাকবে। আর এজ লিমিট দিয়ে দিয়েছে বিটুইন 18 অ্যান্ড 25 ইয়ার্স, মানে তুমি 18 থেকে 25 বছরের মধ্যে থাকলে তবেই করতে পারবে। আর রিল্যাক্সেবল আছে কিছু ক্ষেত্রে, যেটা দিয়ে দিয়েছে এখানে দেখো, রিল্যাক্সেবল ফর এমপ্লয়িজ অফ দ্য এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন আপ টু 40 ইয়ার ফর অ্যাপয়েন্টমেন্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু গ্রুপ সি পোস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্রাকশন অর অর্ডার ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। দেখো এখানে রিল্যাক্সেশন দিয়ে কিন্তু 40 বছর পর্যন্ত করতে পারবে, কারা কারা করতে পারবে বলে দিয়েছে।
তারপরে কি বলেছে, এডুকেশান অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশান 10+2 সায়েন্স ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজ বোর্ড থেকে তোমাকে এইচএস পাস হতে হবে সায়েন্স নিয়ে। তারপরে 2 ইয়ার ডিপ্লোমা ইন ইসিজি ফ্রম সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর এআইসিটিই রিকগনাইজ ইনস্টিটিউট, তোমাকে 2 বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে ইসিজি নিয়ে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও করতে পারো, স্টেট গভর্নমেন্ট থেকে, বা এআইসিটিইর রিকগনাইজ ইনস্টিটিউটেও কিন্তু তুমি করে থাকতে পারো, সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে। তারপরে 2 নম্বর হচ্ছে মেডিকেল রেকর্ড অ্যাসিস্ট্যান্ট, তো এর স্যালারি লেভেলটা কত, লেভেল 2 19,900 থেকে 63,200। তো এরও এজ লিমিট দিয়ে দিয়েছে, দেখো 18 থেকে 25, আর যাদের যাদের রিল্যাক্সেবল আছে এখানে দিয়ে দিয়েছে। যারা যার যেটা পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেবল সেই জিনিসটাই ভালো করে পড়ে নেবে, আমি একটু করে বলে দিচ্ছি মেন জিনিসগুলো। এখানে দেখো কোয়ালিফিকেশান কি বলেছে, 12 ক্লাস পাস করতে হবে সেম, তারপর সার্টিফিকেট অফ মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান ট্রেনিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানের তোমার একটা ট্রেনিং থাকতে হবে। তারপরে টাইপিং স্পিড, মানে তোমার টাইপিং স্পিডটা থাকতে হবে অফ 35 ওয়ার্ডস পার মিনিট, 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশে, আর 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দিতে 30 ওয়ার্ডস অন কম্পিউটারে তোমার কিন্তু এখানে বলে দিয়েছে, টাইপিং স্কেলটাও কিন্তু বলে দিয়েছে। তারপরে চলে আসছি 3 নম্বর জুনিয়র রেডিওগ্রাফার, তো এখানে পে স্কেলটা কি থাকছে, লেভেল 3 21,700 থেকে 69,100। তো এটা হচ্ছে বিটুইন 18 অ্যান্ড 25 ইয়ার্স, মানে এই ক্ষেত্রেও মানে এজটা তোমার 18 থেকে 25-এর মধ্যে থাকতে হবে, রিল্যাক্সেবল দিয়ে দিয়েছে, যাদের জন্য প্রযোজ্য দেখে নেবে। আর এদিকে কোয়ালিফিকেশান দিয়েছে 12 ক্লাস পাস উইথ সায়েন্স ফ্রম এ রিকগনাইজ বোর্ড, তারপর সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, মানে তোমার রেডিওগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে 2 ইয়ার্সের ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। তারপরে 4 নম্বর চলে আসছি সোশ্যাল গাইড বা সোশ্যাল ওয়ার্কার, এদের স্যালারি লেভেলটা কি থাকছে, লেভেল 4 25,500 থেকে 81,100 ইন এ পে ম্যাট্রিক্স নট এক্সিডিং 37 ইয়ার্স, এখানে দেখো 37 ইয়ারের ওপরে কিন্তু করতে পারবে না বলে দিয়েছে। তারপর কি বলছে, ডিগ্রি বা ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এআইসিটিই রিকগনাইজ ইনস্টিটিউট, তোমার এই 3টের আন্ডারে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে কিন্তু ডিপ্লোমা বা ডিগ্রি করা থাকতে হবে কি নিয়ে, সোশ্যাল ওয়ার্ক নিয়ে। তারপর কি বলেছে, উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ফ্যামিলি প্ল্যানিং, মানে 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে লাগবে তোমার। সোশ্যাল ওয়ার্ক হেলথ এডুকেশন ট্রেনিং, মানে সোশ্যাল ওয়ার্কারের। 5 নম্বর হচ্ছে ওটি অ্যাসিস্ট্যান্ট, তো এর স্যালারি লেভেলটা কি হচ্ছে, লেভেল 3 ইন দ্য পে ম্যাট্রিক্স 21,700 থেকে 69,100। আর এজ লিমিট কি বলেছে, নট এক্সিডিং 32 ইয়ার্স, 32 ইয়ার্সের ওপরে কিন্তু হবে না। রিল্যাক্সেবল দিয়েছে কাদের জন্য, আপ টু 37 ইয়ার্স, 37 ইয়ার্স পর্যন্ত করতে পারবে ইন কেস অফ গভর্নমেন্ট সার্ভেন্ট অ্যান্ড এমপ্লয়ি অফ এসআই, মানে যারা গভর্নমেন্ট সার্ভেন্ট বা অলরেডি এসআইসির এমপ্লয়ি তাদের ক্ষেত্রে কিন্তু 37 পর্যন্ত রিল্যাক্সেবল। তারপরে কি বলেছে, কোয়ালিফিকেশান সিনিয়র সেকেন্ডারি, মানে 10+2 উইথ সায়েন্স অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রিকগনাইজ বোর্ড, মানে এইচএসে তোমার সায়েন্স থাকতে হবে রিকগনাইজ বোর্ড থেকে, উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওটি অফ এ রিকগনাইজ হসপিটাল, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমার ওটির উপরে, যেটা কিনা রিকগনাইজ হসপিটাল থেকে হবে। তারপরে 6 নম্বর চলে আসছে ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি, এর স্যালারি স্কেল কি হচ্ছে, লেভেল 5 29,200 থেকে 92,300 ইন এ পে ম্যাট্রিক্স। আর এর এজ লিমিট দিয়ে দিয়েছে নট এক্সিডিং 32 ইয়ার্স, 32 ইয়ার্সের বেশি হবে না, রিল্যাক্সেবল সেম ওপরটার মতোই 37 পর্যন্ত যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বা এমপ্লয়ি অফ ইএসআই হসপিটাল। তারপর কি দিয়ে দিয়েছে, ডিগ্রি ইন কোয়ালিফিকেশান, এটা ডিগ্রি ইন ফার্মাসিটা ডিগ্রি থাকতে হবে, এসআর সেকেন্ডারি উইথ ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অ্যান্ড কোয়ালিফাইড অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ ফার্মাসিস্ট আন্ডার ফার্মাসি অ্যাক্ট 1948, মানে বলে দিয়েছে যে কি
ফার্মাসি ডিগ্রি থাকতে হবে। তারপরে চলে আসছি 7 নম্বর ফার্মাসিস্ট আয়ুর্বেদা, এদেরও স্যালারির লেভেলটা কি থাকছে, লেভেল 5। এটাতে এজ বলে দিয়েছে বিটুইন 18 to 25 ইয়ার্স, আর রিল্যাক্সেশন 40 ইয়ার পর্যন্ত এমপ্লয়ীদের জন্য। তারপরে এখানে দেখো কোয়ালিফিকেশান কী কী দিয়েছে, 12 ক্লাস থাকতে হবে। এখানে আবার কি দিয়েছে, ফিজিক্স আর কেমিস্ট্রি আর বায়োলজি, এই তিনটে কিন্তু থাকতে হবে তোমার। তারপর কি বলছে, ব্যাচেলার অফ ফার্মেসি, ফার্মাসিতে ব্যাচেলার থাকতে হবে ইন আয়ুর্বেদাতে ফ্রম এ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট উইথ 1 year এক্সপিরিয়েন্স অ্যাজ ফার্মাসিস্ট ফ্রম এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট রিকগনাইজড আয়ুর্বেদা ডিসপেন্সারি অর হসপিটাল। মানে তোমাকে এই কোর্সটা থাকতে হবে, আর তার সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফার্মাসিস্ট আয়ুর্বেদার ওপরে। আর ওর কি দিয়েছে, ওর ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক ফার্মেসি 2 ইয়ার্সের ডিউরেশনের ফ্রম এ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড ফার্মাসিস্ট আয়ুর্বেদা। সেক্ষেত্রে তোমার কিন্তু 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে ফার্মাসিস্ট আয়ুর্বেদার ওপরে ফ্রম এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট রিকগনাইজ আয়ুর্বেদা ডিসপেন্সারি অ্যান্ড হসপিটাল। বুঝেই গেছো তোমরা। তারপরে চলে আসছি ফার্মাসিস্ট হোমিওপ্যাথি, এরও স্যালারি লেভেলটা লেভেল 5। এখানে এজ লিমিট দিয়ে দিয়েছে 18 থেকে 25, রিল্যাক্সেশনও দেওয়া আছে, দেখে নিবে তোমরা যারা ফার্মাসিস্ট হোমিওপ্যাথি আছে যাদের তোমাদের। তো এই দেখো 12 ক্লাস পর্যন্ত কোয়ালিফিকেশান চেয়েছে, আর ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন হোমিওপ্যাথিক ফার্মাসি লাস্ট 1 year ডিউরেশন ফ্রম এ সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট, আর ডিজারেবল কোয়ালিফিকেশান বেসিক নলেজ অফ কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে। তারপর 9 নম্বর চলে আসছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেটাকে আমরা এমটি ল্যাবও বলি, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। স্যালারিটা দেখো, কিন্তু স্যালারিটা লেভেল 5 29,200 থেকে স্টার্ট, তোমরা ঢুকেই পাবে। সেটা বাড়তে 92,300 পর্যন্ত দিয়ে দিয়েছে স্যালারিটা। আর এজের কথাটা কি বলেছে, বিটুইন 18 থেকে 25 ইয়ার এজ পর্যন্ত করতে পারবে। আর রিল্যাক্সেবল দিয়েছে, যাদের এই বয়সটা পেরিয়ে গেছে তারা দেখে নেবে কার ক্ষেত্রে প্রযোজ্য। আর এখানে দেখো কি দিয়েছে, কোয়ালিফিকেশান 12 ক্লাস পাস উইথ সায়েন্স সাবজেক্ট ফ্রম রিকগনাইজ বোর্ড থেকে তোমাকে 12 ক্লাস পাস হতে হবে। তারপর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট উইথ 1 year রিলিভেন্ট এক্সপিরিয়েন্স, মানে তোমাকে ডিএমএলটি করা থাকতে হবে গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর ডিজারেবল কোয়ালিফিকেশান কি বলেছে, ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, বিএমএলটি থাকতে হবে, ডিজারেবল কোয়ালিফিকেশান। তারপরে 10 নম্বর কি চলে আসছে, ডেন্টাল মেকানিক। এখানে এই স্যালারি লেভেলটা হচ্ছে লেভেল 5, সেম ল্যাবরেটরি টেকনোলজিস্টের মতোই। তারপর বিটুইন 18 থেকে 25, রিল্যাক্সেবলও দেওয়া আছে, দেখে নেবে। এখানে আমি এলিজিবিলিটিটা বলে দিচ্ছি, 10+2 হতে হবে, ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান উইথ সায়েন্স ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ড অর স্কুল, ডিপ্লোমা 2 years ডিউরেশন ডেন্টাল মেকানিক্স ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজ বাই ডেন্টাল কাউন্সিলিং ফর ইন্ডিয়া ফর সার্চ পারপাস। তারপরে কি বলেছে, শুড বি রেজিস্টার্ড উইথ দ্য ডেন্টাল কাউন্সিলিং তোমাকে রেজিস্টার থাকতে হবে, 2 years এক্সপিরিয়েন্সও লাগবে। তারপরে দেখো কি বলেছে, এই জিনিসগুলো তোমরা পড়ে নেবে, সবগুলো বলা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে দেখো এজ লিমিট কার ক্ষেত্রে পাওয়া যাবে সেটা বলে দিয়েছে, এখানে দেখো। আর দেখো এখানে বলে দিয়েছে ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান দ্যাট ইজ 30/10/27, তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, 30/10 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে 2023। তারপরে দেখো আপার এজ লিমিট রিল্যাক্সেবল পারসন বিলঙ্গিং দ্য রিজার্ভড ক্যাটাগরি দ্যাট ইজ SC ST OBC PWBDS ex-serviceman and for ESI employees government service as under,
দেখো কতগুলো ক্যাটাগরির জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন দিয়েছে, সেটাই বলে দিয়েছে। এখানে দেখো ক্যাটাগরি দিয়েছে আর এই সাইডে এজ রিল্যাক্সেশন। দেখো এসসির ক্ষেত্রে যেরকম বলেছে 5 ইয়ার্স, ওবিসির ক্ষেত্রে বলেছে 3 ইয়ার্স, যারা পিএইচ ক্যাটাগরিতে রয়েছে তারা, যারা পিএইচের মধ্যে ইউআর পড়ছে তারা 10 ইয়ার্স, ওবিসি 13 ইয়ার্স, এসসি এসটি 15 ইয়ার্স। আর এক্স সার্ভিসম্যান হচ্ছে জেনারেল 3 ইয়ার্স, ওবিসি 6 ইয়ার আর এসসি এসটি 8 ইয়ার্স। আর ইএসআই এমপ্লয়ি যারা রয়েছে বা গভর্নমেন্ট সার্ভেন্ট হু হ্যাভ rendered not less than 3 years regular and continuous service on closing date for recipient of application। আচ্ছা, যারা যারা ইএসআই এমপ্লয়ি বা আদার্স এমপ্লয়ি রয়েছে তাদের কিন্তু আপ টু 40 পর্যন্ত ছাড়, জেনারেলের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 43 ইয়ার্স পর্যন্ত, এসসি এসটির ক্ষেত্রে 45 ইয়ার্স পর্যন্ত। এই নোটগুলো তোমরা দেখে নেবে, যেটা যেই তোমরা এই রিল্যাক্সেশনগুলো নেবে এই নোটগুলো ভালো করে দেখে নেবে। আদার্স ক্যাটাগরি অফ পারসন ইন অ্যাকর্ডিং উইথ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড অর্ডার ইস্যু ফ্রম দ্য টাইম টু টাইম। আদার্সের জন্য যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলোই মানতে হবে। তারপর দেখো ন্যাশনালিটি দিয়েছে, এগুলো তোমরা পড়ে নেবা। সবগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যারা করবে তারা অবশ্যই সবগুলো কী করে কি করতে হবে সবগুলোই পড়ে নেবে। আর যারা যারা এই পিডিএফটা পেতে চাও তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। দেখো তারপর দিয়েছে হাউ টু অ্যাপ্লাই। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন আপ টু 30/10/2023 অ্যান্ড নো আদার মুড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। এটা কিন্তু 30/10 পর্যন্ত চলবে, তার আর অনলাইন মুড ছাড়া অন্য কোনো মুডে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না অ্যাপ্লিকেশান। এখানে দেখো ইম্পর্টেন্স পয়েন্ট দিয়ে দিয়েছে ক্যান্ডিডেট বিফোর অ্যাপ্লাইং অনলাইন, তোমরা সবাই দেখে নেবে। বিফোর অ্যাপ্লাইং ফটোগ্রাফ, সিগনেচার, মানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দিয়ে দিয়েছে। তারপর লাগছে সিগনেচার ক্যাপিটাল লেটারে, সেটা অ্যাকসেপ্ট হবে না বলে দিয়েছে। তোমার হ্যান্ড রিটেন লাগবে, সবগুলোই পয়েন্ট কিন্তু তোমরা পড়ে নেবে যেগুলো জিনিস লাগছে। আমি অত ডিটেলসে পড়ছি না, তোমাদেরকে আগেই বলেছি আমি যে কি পিডিএফটা পেটে তোমরা কিন্তু আমাকে টেলিগ্রামে জয়েন করে যাও, ওখান থেকে পিডিএফটা পেয়ে যাবে। তারপরে কি বলছে, ডিটেলস গাইডলাইন প্রসিডিওর ফর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন। প্রথমে 1 নম্বরে প্রথমেই তোমাকে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে হবে, তারপর পেমেন্ট অফ ফিস পেমেন্ট করতে হবে, তারপর ডকুমেন্টস স্ক্যানিং অ্যান্ড আপলোডিং। যেসব ডকুমেন্টস চেয়েছে সেগুলো স্ক্যান করতে হবে আর আপলোড করতে হবে। দেখো কোথায়, www.esic.government.in ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। এখানে দেখো সুন্দরভাবে পরপর বলেও দিয়েছে যে কি তুমি কি করে কি করবে সেটা তোমরা দেখে নেবে করার আগে। তারপর পেমেন্ট অফ ফিস, দেখো কত টাকা কাটাতে হবে সেটাও বলে দিয়েছে। ক্যান্ডিডেট ক্যাটাগরি, যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে, এসসি এসটি পিডাব্লিউডি কি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, এদের সবার লাগবে 250 টাকা করে। আর অল আদার্স ক্যাটাগরি 500 টাকা করে, মানে আদার্স ক্যাটাগরি 500 আর এসসি এসটি পিডাব্লিউডি এগুলো ফিমেল ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান এগুলো 250 টাকা করে লাগছে। আর মোড অফ পেমেন্ট অনলাইন মোডে কিন্তু তোমাকে টাকাটা কাটাতে হবে। এই চলে গেল। এখানেও কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে কত কেবির মধ্যে কি কি ফরম্যাটে তুমি ডকুমেন্টসগুলো স্ক্যান করবে আর আপলোড করবে, সেগুলো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই দেখে নেবে এগুলো, কারণ সেই ইসের মধ্যে ক্রাইটেরিয়ার মধ্যে না নিয়ে আসলে কিন্তু আপলোড হবে না। তারপর বলছে সেন্টার অফ এক্সামিনেশান। তো এখানে দেখো, while applying online application candidate must select center of the application from in which he she desire to take the exam। মানে এক্সামিনেশনের জন্য যে সেন্টার দেওয়া হবে সেই সেন্টারটা কিন্তু অ্যাপ্লাই করার সময় সিলেক্ট করতে হবে, সেটা নিজের মানে এক্সাম দিতে পারবে কাছাকাছি, বুঝতেই পারছো, সেই হিসাবে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো স্কিম অফ এক্সামিনেশান, যেই স্কিমটা রয়েছে সেটা বলে দিয়েছে। দেখো ফেজ 1 স্কিম অফ রিটেন এক্সামিনেশানের কত কি নাম্বার থাকছে, কত কোশ্চেন থাকছে বলে দিয়েছে, কিসের ওপরে থাকছে। দেখো এখানে প্রথমেই বলেছে টেকনিক্যাল বা প্রফেশনাল নলেজ, তোমার যে সেটা ডিএমএলটি হতে পারে
তোমাদের রেডিওগ্রাফিরও হতে পারে, মানে নিজের ওটি যেগুলো তোমাদের প্রফেশনাল বা টেকনিক্যাল নিয়ে হবে, সেটা হচ্ছে 50টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক, 100 মার্ক থাকবে। দেখো লেখা আছে নাম্বার অফ কোশ্চেন 50, ম্যাক্সিমাম মার্ক 100। সেটার জন্য দেওয়া হবে তোমাকে 60 মিনিট। তারপরে চলে আসছি জেনারেল অ্যাওয়ারনেসে 10টা কোশ্চেন থাকবে 1 মার্ক করে, মানে 10 মার্ক পাওয়া যাবে সেখানে। তারপর জেনারেল ইন্টেলিজেন্সে থাকছে 20, সেখানেও 20 মার্কস। তারপরে এরিথ্রোমেট্রিক অ্যাবিলিটি সেখানে 20, সেখানেও 20 মার্কস। টোটাল হচ্ছে 100টা কোশ্চেন থাকবে আর মার্কস হচ্ছে 150টা। আর এই 3টে ক্রাইটেরিয়ার জন্য তোমার কিন্তু 60 মিনিট আরও দিচ্ছে, মানে 2 ঘন্টা ধরে এক্সাম হবে। তারপরে নোট দিয়ে দিয়েছে কি, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যাট দ্য রেট অফ 0.25 মার্কস টু বি ডিডাক্টেড ফর এভরি রং অ্যান্সার, মানে 0.25 মার্ক কিন্তু তোমার কাটা হবে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য। কোয়ালিফিকেশান মার্কও দিয়ে দিয়েছে, দেখো এখানে তোমরা দেখে নিতে পারবে। ফেজ 2 হচ্ছে সবার জন্য না, এটা শুধু মেডিকেল রেকর্ড অ্যাসিস্ট্যান্টের জন্য, এটা হবে রেকর্ড অ্যাসিস্ট্যান্টের জন্য টাইপিং বা ডেটা এন্ট্রি টেস্ট হবে। তো এটা তারা দেখে নেবে যারা যারা মেডিকেল রেকর্ড অ্যাসিস্ট্যান্টের পোস্টটা ফিল আপ করছো তাদের জন্য। দেখো এখানেও বলে দিয়েছে মোড অফ সিলেকশান, ফেজ 1-এ রিটেন টেস্ট হবে, আর ফর দ্য পোস্ট মেডিকেল রেকর্ড অ্যাসিস্ট্যান্ট ফেজ 1-এ রিটেন টেস্ট আর অ্যান্ড টাইপিং ও ডাটা এন্ট্রি টেস্ট কিন্তু হবে। এখানে আবার দেখো ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছে, সব ডিটেলসে দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। এত আমি আর বলছি না এত ডিটেলসে, আরও কিছু কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট, দেখে নাও। দেখো এখানে বলেছে ফরম্যাট অফ সার্টিফিকেট বি produced by others backward classes applying for appointment to post under the government of India. এনসিওর এগুলো যারা যাদের লাগবে বুঝতেই পারছো, তারা কিন্তু এইগুলো ফিল আপ বা রেডি করে তোমাদেরকে রাখতে হবে। তারপরে একটা ফার্ফর্মা দেওয়া আছে, সেখানে বলা আছে ফর্ম অফ ডিক্লারেশন টু বি সাবমিটেড বাই দ্য ওবিসি ক্যান্ডিডেট, এটা ওবিসি ক্যান্ডিডেটের জন্য। তারপরে এই ফর্মেটটা তারা রেডি রাখবে। আর হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সেস সার্টিফিকেট টু বি প্রডিউস বাই ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশনের জন্য এটা। তারপরে ফর্ম অফ আন্ডারটেকিং টু বি গিভেন বাই ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সিভিল পোস্ট আন্ডার এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদেরকে এটা দিতে হবে। তারপরে ফর্ম অফ সার্টিফিকেট টু বি সাবমিটেড বাই ইএসআই এমপ্লয়িজ গভর্নমেন্ট সার্ভেন্টস সিকিং এজ রিল্যাক্সেশন, যারা এজ রিল্যাক্সেশন নিচ্ছ ইএসআই এমপ্লয়ি বা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তাদের জন্য এটা নিয়ে যেতে হবে। তারপরে কি বলছে এনসিওর এফে কী রয়েছে, ফর্ম অফ সার্টিফিকেট অফ সার্ভিং ডিফেন্স পার্সোনেল, যারা ডিফেন্সে রয়েছে তাদের এটা। তারপরে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যাজ এক্সামিনিং টু রাইট, এটাও যাদের অ্যাপ্লিকেবল তারা এটা রেডি করে রাখবে। এগুলো গেল, এইসব পারফর্মাগুলো রয়েছে যাদের যাদের লাগবে তোমরা কিন্তু রেডি করে রাখবে। এই গেল, দেখো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় সুযোগ, স্যালারি কিন্তু অনেক বেশি। এএসআই হসপিটালে যে এমপ্লয়ি রয়েছে তাদের তোমাদেরকে বলেই দিলাম, আলাদা করে বলার কিছু নেই। তো তোমরা প্রিপারেশান শুরু করে দাও, তোমাদের বলেই দিয়েছে রিটেন এক্সাম হবে, আর ফর্ম ফিল আপটা অবশ্যই তোমরা সঠিকভাবে করবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী এসব জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।